স্যার, আমি যদি জামায়াত নেতার এই বক্তব্যে যাই, আপনি কি শুরু করবেন? পুলিশ পিছনে পেছনে হাঁটবে, প্রোটোকল দেবে, প্রশাসন পিছনে পিছনে ঘুরবে, আল্লাহ মনে হয় আমাদের ক্ষমতায় এবার কবুল করেছেন মনে হচ্ছে তার, একটু আল্লাহর এই বিষয়টা একটু দেখা যাবে? আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। তুষার, এখান থেকে যদি শুরু করতে পারতেন। না, কি বলবো, উনি যদি এরকম বিশ্বাস করেন যে এটা নির্ধারিত হয়ে গিয়েছে, পূর্ব নির্ধারিত, উনি হয়তো এটা বিশ্বাস করেন, আমি জানি না। তবে এই ধরনের বিশ্বাস আসলে সঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের অন্তর জানেন, কিন্তু আমরা আল্লাহ তাআলা কি করবেন বা করতে পারেন এটা তো আর আমরা বলতে পারি না। আমাদের পক্ষে এটা সম্ভব না বলা। উনি বলেছেন, নিশ্চয়ই এটার ব্যাখ্যা ওনার কাছে আছে, উনি সেটা মনে করেছেন। আর রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাছে অনুগত থাকবে, কোনো ব্যক্তির কাছে না। উনি এমপি হইল না। আমরা আশা করেছি যে এমপি, মিনিস্টার কিংবা তার চাইতে অধিকতর ক্ষমতাবান ব্যক্তিবর্গ যারা অতীতে ক্ষমতা দেখিয়েছেন এবং যাদের পেছনে সামনে ডাইনে বামে পুলিশ হেঁটেছে, ভবিষ্যতে সেটা হাঁটবে না। আমরা মনে করেছি যে পুলিশ তার দায়িত্ব পালন করবে, সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে, আমলাতন্ত্র তার দায়িত্ব পালন করবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের প্রতি তার যতটুকু কর্তব্য সেটা পালন করবেন, কেননা তারা প্রত্যেকেই প্রজাতন্ত্রের কর্মচারী। উনি যদি কালকে নির্বাচিত হন, উনি হবেন প্রজাতন্ত্রের এমপি, এবং সেটা টেম্পোরারি পোস্ট, 5 বছরের জন্য বা কোনো একটি মেয়াদের জন্য তিনি নিযুক্ত হবেন ওই পদে। জনগণ তাকে টেম্পোরারিলি ওই জায়গাটাতে নিবে। তো অতএব যেভাবে তিনি বলেছেন, আমি মনে করি যে সেটা সঠিক নয়, একজন রাজনীতিবিদ হিসেবেও নয়, একজন নাগরিক হিসেবেও নয়। পুলিশ পিছনে হাঁটবে কেন? কি কারণে? ওনার পিছনে হাঁটার দায়িত্ব পুলিশের, নাকি ওনার সামনে হাঁটার দায়িত্ব? পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে, প্রয়োজন মনে করে সামনে হাঁটবে, প্রয়োজন মনে করে পিছনে হাঁটবে। পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া, এবং ব্যক্তিগতভাবে ওনার যদি সেই নিরাপত্তার প্রাপ্য হয়ে থাকেন, পুলিশ সেটা দিবে। আর যদি প্রাপ্য না হয়ে থাকেন, তাহলে দিবে না। আইনের মধ্যে থেকে উনি যতটুকু চাইতে পারেন ততটুকু চাইবেন, এবং যতটুকু পাইতে পারেন তিনি ততটুকু পাইবেন। হ্যাঁ, কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো, এই তোমায় আমি পাইতে পারি বাজি, মানে উনি পাইবেন পুলিশে, উনি পাইছেন, উনি সামনেও পাইছেন, পিছনেও পাইছেন। উনি যেভাবে বলবেন, উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। প্রজাতন্ত্রের কর্মচারীকে ব্যক্তিগত কর্মচারী মনে করার যে রেয়াজ, এইটা কিন্তু আসলে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা। এটা স্বৈরতান্ত্রিক মানসিকতা। কারণ স্বৈরতন্ত্র কি করে? মনে করে নিজেই গুরুত্বপূর্ণ, এবং নিজে যা মনে করে সেটাই আইন, উনি যা বলবেন সেটাই হবে। ফলে এই জায়গাতে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন, এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু এটা একটি সঠিক বক্তব্য না। এরপরে আরেকটি জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যে যদিও বা হয়তো ওনারা নাই, ক্ষমতার সমস্ত জায়গাতে বিএনপি বসে আছে, হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তাইলে দৈব চয়ন করলে যদি সব জায়গায় বিএনপি বসে থাকে, তাহলে ওনাদের লোক কোত্থেকে আসবে, বা নিরপেক্ষ লোক কোত্থেকে আসবে? ওই লটারি করলেও তো ওই নামই উঠবে যারা আছে। এখন ধরে নেন যে এখন যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন তাদের মধ্যে আওয়ামী লীগ আছে, তাহলে লটারি করলে আওয়ামী লীগ ঢুকে পড়বে। তাহলে লটারি করলে ঢুকে পড়তে পারে। ধরলাম যে আওয়ামী লীগগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে ধরে নেন 20% বা 30%, যদিও মনে করা হয় যে গত 16 বছর আওয়ামী লীগ ছাড়া কেউ নিযুক্ত পায় নাই। তাহলে যাদেরকে এখানে লটারিতে নাম দিতে হবে সব 16 বছরের আগে, মানে এটা যৌক্তিক কথা কিনা? কারণ ধরেই নেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ সব দলীয়করণ। 16 বছরের আগে গেলে তো আবার বিএনপির লোকজন আছে। হ্যাঁ, ধরলাম বিএনপি তো আর দোষর না, বিএনপি তো আন্দোলনের পক্ষ না, সেখানে তো জামায়াতের আপত্তি আছে। না, বিএনপি আর জামাত একসঙ্গে ছিল না, না তাদের এখন আপত্তি আছে। ওই সময় নিয়োগ যখন পেয়েছে, আমরা ধরে নিলাম একটা পার্সেন্টেজে নিয়োগ হয়েছে, ধরে নিচ্ছে, এগুলো কিন্তু সব ধরে নেওয়া কথা, ওই অঙ্কটা হিসাব করলে। ফলে যদি লটারি করেন, তাহলে লটারি করলে কি করতে হবে? এখন লটারি করলে ওইখানে আওয়ামী লীগের লোক বেশি থাকবে, তাহলে আগে আওয়ামী লীগগুলোকে বাদ দিয়ে লটারি করতে হবে, এবং তারপরে যদি লটারি করেন তাহলে কি হবে? তাহলে অনুপাত হিসেবেই লটারি হবে। যদি প্রশাসনে 80% বিএনপির লোক থাকে, তাহলে লটারি তো 80%ই উঠবে, বা 70% উঠবে। লটারি তো ওইভাবেই হয়, লটারি তো ওইভাবেই হয়। তার মানে লটারি কোনো সঠিক প্রপোজাল না, লটারি একটা ভুল প্রপোজাল ছিল। এরপরে কি করা যেতে পারে? এরপরে হইলো যে ধরে নিলাম লটারি হইল, লটারি হওয়ার পরে যারা এই নামগুলি উঠলো তাদের মধ্যে তাহলে ওই বিএনপি আর ইয়েতেও থাকবে, বিএনপি আর জামাত ইসলামী তো থাকবে। তাহলে থাকলে পরে তারা মিলে নির্বাচনটা করবেন। কিন্তু যদি তারা মিলে নির্বাচনটা করেন, যদি তাদেরই পছন্দের লোক ওখানে থাকে, তাইলে কি এটা আবার নিরপেক্ষতা হইলো? ওখানে তো এনসিপিরও লোক থাকতে হবে, ওইখানে অন্য যারা পার্টি তাদেরও তো লোক থাকতে হবে। ফলে নিরপেক্ষতার সাথে লটারির কোনো সম্পর্ক নাই। নিরপেক্ষতার সাথে সম্পর্ক হচ্ছে প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করতে দেওয়া, গণ অধিকার পরিষদও দাবি করতে পারে, গণ অধিকার চাইতে পারে। আর মানে সবারই তো তাহলে থাকতে হবে না, একটু একটু করে, না থাকলে তো নিরপেক্ষতা হলো না। তাহলে এটা হচ্ছে একটা যৌক্তিক সমাধান, কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না। প্রস্তাব দেওয়া যায়, কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না যে লটারি করে এটা হবে না। নিরপেক্ষতার জিনিসটা কি? একটু আগেই ব্যারিস্টার সাহেব বলছিলেন যে বহু লোককে নিয়ে আসা হয়েছে যারা আগের লোক, মানে যাদের 1700 লোক, তাই না?
প্রায় 1700 লোক। তাহলে এই 1700 লোকের লটারিতে নাম থাকবে না? থাকবে। তাহলে এই 1700 লোককে আনা হইল কিসের ভিত্তিতে? দলীয় পরিচয়ের ভিত্তিতে। উনি তো তাই বলেছেন। তাহলে কি এই সরকার দলীয়করণ করেছে? যে সরকার দলীয়করণ করেছে সেই সরকারকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? এই প্রশ্নটা উঠবে না? উঠবে তো। হ্যাঁ, তার মানে এই 1700 লোক কি বেছে বেছে আনা হয়েছে? যারা ওই সময় চাকরি বাকরি পেয়েছিলেন, বিএনপির লোক ছিলেন। তাহলে সাথে আরো একটা প্রশ্ন আসে, তাহলে বিএনপিও দলীয়করণ করেছিল? 1700 দলের লোককে নিয়োগ দিয়েছিল? তাহলে 1700 যদি দলের লোককে নিয়োগ দিয়ে থাকে, তাহলে দলীয়করণের দোষ আর 16 বছর কি? তাহলে 21 বছর। তাহলে তারও আগে 42 বছর, তারও আগে 50 বছর, তারও আগে 47 থেকে, তারও আগে মনে করেন ব্রিটিশরা তো দলীয়করণই করেছিল। কারণ ব্রিটিশরা হচ্ছে এখানে এসে নিজেদের লোক নিয়োগ দিত। সাদা চামড়া না হইলে আপনি ডিসি হইতে পারতেন না, পারতেন না। তাহলে ব্রিটিশরা তো জাতিকরণ করেছিল, মানে রেসিজম এক ধরনের। তার আগে কি করেছিল? মুঘলরা তো ফার্সি ভাষা চাপিয়ে দিয়েছিল। ফার্সি কি আমাদের এখানকার ভাষা? ফার্সি তো ইরানের ভাষা। সেই ভাষাতে আমরা দলিল টলিল লিখতাম। ভাই, আমাদেরকে একটা যুক্তিসঙ্গত সমাধানে আসতে হবে। প্রথম সমাধান হচ্ছে, এই ধরনের বক্তৃতা দিলে বক্তৃতা যেমন প্রশ্নবিদ্ধ হবে, নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। এবং এইরকম অ্যাটিচিউড যদি কোনো রাজনীতিবিদের থাকে, তাহলে এটা বুঝতেই হবে যে ওই যে কর্তৃত্ববাদী মনোভাব, সেই মনোভাব মন থেকে যায় নাই। হতে পারে পুরনো মানুষ, হতে পারে বয়স্ক মানুষ, হতে পারে তাদের যুগে তারা কর্তৃত্ববাদী রাজনীতি করেছেন, কিন্তু সেই কর্তৃত্ববাদের অবসান ঘটাতেই তো আন্দোলনের বৃহত্তম শক্তি এনসিপি একজন রিকশাওয়ালাকে মনোনয়ন দিয়েছে। জি, ঢাকা ওই আসনটা এখন খুব তাহলে আলোচিত। কর্তৃত্ববাদের এটা একটা অবসান। আজকে বাংলাদেশের সকল ব্যাটারি রিকশা এবং পেডেল রিকশাওয়ালা স্বপ্ন দেখতে পারছে সে এমপি হবে। তাহলে ফুডকার্টের মালিক, তাহলে ধরেন ঠেলা গাড়ি চালক, সকলেই তো স্বপ্ন দেখতে পাচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার নয় কি? যে কোনো লেভেলের মানুষ, যে কোনো লেভেলের মানুষ এমপি হবার স্বপ্ন দেখতে পারছে। এখন আমরা যদি মনে করি এই ফুডকার্টওয়ালা যিনি, উনি তাকে ইলেকশন করছেন ওইখানে, না, কিন্তু বা ধরেন এই রিকশাওয়ালা যিনি আমার ভাই স্যালুট দিয়েছিলেন, এখন ওনার পিছনে পিছনে পুলিশ হাঁটবে। সারা বাংলাদেশের সর্বত্র যিনি জোর দেখাতে পারবেন তার পিছনেই তো পুলিশ হাঁটতে হবে। একসঙ্গে তো সবার পিছনে পুলিশ হাঁটবে না। যে এলাকায় যার জোর বেশি, তাহলে তার পিছনে হাঁটবে। তাহলে আবার গিয়ে কি দাঁড়াচ্ছে? ইলেকশনে জোর খাটানোর বিষয়টিকে একটা ধারণামূলক বলা হয়েছে যে আমাদের যেহেতু শক্তি আছে, আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা উঠবে, আমাদের কথায় বসবে। আরে জনগণের কথায় যদি একটু উঠতো আর বসতো, সাধারণ জনগণ যদি এই সেবাটা পেত, তাহলে আমাদের জনগণের জীবন অনেক গুরুত্বপূর্ণ হতো। কিন্তু আপনি মনে করেন যে জনগণের পুলিশ এভাবে সামনে আর পিছনে হাঁটবে, নির্বাচিত হওয়ার পরে এই ধরনের এমপি যে দলেরই হোক, আমি একটা দলের এমপি হিসেবে ওনাকে বিবেচনা করছি না, এই ধরনের মানসিকতা নিয়ে যদি একাধিক এমপি আমাদের সংসদে যান, তাহলে কোথাও আপনি দেখবেন পুলিশ পিছনে হাঁটছে, কোথাও দেখবেন পুলিশ বসে আছে, কোথাও দেখবেন দাঁড়িয়ে আছে, কোথাও দেখবেন সামনে আছে, কোথাও দেখবেন নাই, বলে দিয়েছে এখানে থাকার দরকার নাই। তো এইটা কি আমাদের নীতি বা আইন বা হোক আমরা সেটা চাই? আমরা সেটা চাই না। আমরা এই আন্দোলনের পরে সত্যিকার অর্থে যেটা চেয়েছি সেটা হচ্ছে বৈষম্যমুক্ত সমাজ। আমরা চেয়েছি মেধাভিত্তিক সমাজ। আমরা চেয়েছি নিয়োগ বাণিজ্য বন্ধ হবে, নিয়োগে ঘুষ বন্ধ হবে। আমরা চেয়েছি মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলকভাবে যিনি পরীক্ষায় ভালো করবেন তিনি নিয়োগ পাবেন। আমি এবার একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা আমার। এই গত কিছুদিনের মধ্যে নতুন চাকরি পাওয়া ছেলে মেয়েদের চাকরি চলে গিয়েছে, বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে অপসারণ করা হচ্ছে। কিসের স্বার্থ? কি সেই স্বার্থ যে কারণে মেধার ভিত্তিতে একটি ছেলে বা মেয়ে সরকারি চাকরি পাওয়ার পরে সেই চাকরি ভালো মতো করার আগে তার চাকরি চলে যাচ্ছে? কি সেই জনস্বার্থ? এটা তো ব্যাখ্যা দিতে হবে। আজকে কি আমাদের সেই ছেলেটা বা মেয়েটা কোর্টে যেতে পারছে, গিয়ে বলতে পারছে আমাকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে? আমরা শুনবো। এই এখন আমার পাশেই তো কোর্টের মানুষ বসে আছেন, পারছে কি? পারছে না। কারণ কোর্টের মধ্যে কি হয়? কোর্টের মধ্যে আমরা দেখি বারান্দার মধ্যে আক্রমণ হয়, এমনকি কোর্টে হাজিরা দিয়ে হাসপাতালে ঢুকতে থাকে, গুলি করে মানুষ মারা যায়। এই এক্ষুনি আসবে যে বিএনপির সন্ত্রাসীরা বিএনপি সন্ত্রাসীকে হত্যা করেছে, বিএনপি মারামারি করেছে। কিন্তু এটা বন্ধ করার দায়িত্ব কার ছিল? এটা বন্ধ করার দায়িত্ব ছিল এই সরকারের। এই সরকারের দেখানোর কথা ছিল নিরপেক্ষতা জিনিসটা কি। এই সরকারের প্রমাণ করার কথা ছিল মেধাভিত্তিক সমাজ তৈরির জায়গাটা আসলে কি। এই সরকারের প্রমাণ করার কথা ছিল জনগণের ভোটে নির্বাচিত না হয়েও জনগণের কাছে কতটুকু দায়বদ্ধ থাকা সম্ভব। এই সরকারের জানার কথা ছিল যে সারের মূল্য বাড়িয়ে দিলে খাদ্যের মূল্য বাড়ে, বাংলাদেশে ইউরিয়া ব্যবহৃত হয় প্রকৃতপক্ষে ধান খেতে, ধান চাষে, এবং আজকে যদি 16 টাকার ইউরিয়া 30 টাকা হয়, তাহলে পরে অন্তত 15% খরচ রয়েছে এই উৎপাদনের ক্ষেত্রে সারের মূল্য। সেইখানে অন্তত পক্ষে এটা বেড়ে যাবে কতখানি? অনেকখানি বেড়ে যাবে। এই 15% গিয়ে কোথায় দাঁড়াবে জানেন?
খরচের 30% বা 25%। ওই জায়গাতে গিয়ে যেটা পৌঁছাবে তাতে করে যে সামনে চালের দাম বাড়বে, এইটুকু ভর্তুকি জনগণকে দিতে হয়। বাংলাদেশের মানুষের একমাত্র বিলাসিতা হচ্ছে এই দরিদ্র জনগণ একটু ভাত খায়। জি জি, যে আমরা শুনবো তার আগে একটি তথ্য জানিয়ে আমরা একটা বিরতিতে যাব। যেটা হচ্ছে যে জামায়াতের স্থানীয় পর্যায় থেকে বলা হয়েছে যে শাহজাহান চৌধুরী যে কথা বলেছেন তার দায় জামায়াত নেবে না, এটা তার ব্যক্তিগত ওপিনিয়ন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে চট্টগ্রামের স্থানীয় পর্যায় থেকে বিএনপি যৌথ বিবৃতিতে দাবি করেছে এরশাদুল্লাহ সাহেব, তিনি এবং মহানগর বিএনপির আহ্বায়ক এই শাহজাহান চৌধুরীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে আমরা শুনবো। দর্শক,